Redmi Note 13 Pro Plus চাইলে আপনি এটাকে পানির মধ্যেও ভিজাতে পারবেন। মানে IP68 এর রেটিং রয়েছে। এই স্মার্টফোনটা স্প্ল্যাশ বা ওয়াটারপ্রুফ বলতে পারেন। 1.5 মিটার পানির গভীরে আপনি আধা ঘন্টার জন্য চাইলে ভিজাতে পারছেন আর কি। যদি দরকার নেই, মানে খালি দরকার নেই, ভিজে গেলে কোনো সমস্যাও নাই আর কি। এই Redmi Note সিরিজটা আমরা কি জানি, এরা মোটামুটি মিড রেঞ্জের মধ্যে আমাদেরকে একটু হাই স্পেক অফার করবে, এমনই তো না? যেমনটা দেখেন, যদি এভাবে কম্পেয়ার করি, লাইক 30K বাজেটের নিচে বা 25K বাজেটের মধ্যে আমরা প্রো প্লাস, প্রো ম্যাক্স এই ফোনগুলো পেতাম, কিন্তু রেডমি সেই জায়গাটাতে নেই বলা যায়। ওরা কিন্তু অনেক ভালো কিছু দিয়েছে স্মার্টফোনে, বাট দামটা 30,000 প্লাস হয়ে গেছে। হ্যাঁ, এই আমার হাতে যেটা দেখছেন এইটার প্রাইসিংটা বাংলাদেশে কিন্তু বেশ ভালো আছে এই মুহূর্তে, এটা ট্রু, এটা আমি মানছি। কিন্তু এই ফোনগুলোই আমরা একটা সময় পেতাম মোটামুটি 30K নিচে, এর মধ্যে স্ট্যান্ডার্ড ছিল এমনটাই আমরা জানতাম, বাট এখন কিন্তু সেই হিসাবটা আর নেই বলা যায়। যাই হোক, এই স্মার্টফোনটাতে আমি যেমনটা বললাম না, ভালো অনেক কিছুই আছে। এর মধ্যে 200 মেগাপিক্সেলের নতুন সেন্সর SP3, তারপরে কার্ভ ডিসপ্লে রয়েছে, IP রেটিং রয়েছে বললাম, ভালো প্রসেসর আছে, ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে, মাত্র 20 মিনিটে এটা ফুল চার্জ হয়ে যায়। এরকম অনেক ইন্টারেস্টিং কিছু আছে স্মার্টফোনে। আর এই সুন্দর স্মার্টফোনটা আপনারা পেয়ে যাবেন কিন্তু এই মুহূর্তে SMS গ্যাজেটে। তাদের কাছে এই স্মার্টফোন সহ বর্তমান সময় জনপ্রিয় সমস্ত স্মার্টফোনগুলোই অ্যাভেলেবেল রয়েছে। ডেসক্রিপশনে SMS গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। আর এটার কারেন্ট প্রাইস 39K তে এই স্মার্টফোনটা ভালো কিছু অফার করছে, আবারও বলছি। অলরাইট, চলুন তাহলে জানা যাক এটার রেজাল্ট কি ছিল। আনবক্সিং এর পার্টে আর গেলাম না। ডিজাইন যেমনটা দেখছেন, রেয়ারে ভেগান লেদার ব্যবহার হয়েছে এবং এখানে কয়েকটা কালার আমরা দেখতে পাচ্ছি আর কি, যে বক্সি শেপে। তো দেখতে সুন্দর লাগছে। 3টা ক্যামেরা আছে, পোর্টস এন্ড বাটন প্রয়োজনীয় সবকিছু থাকলেও 3.5mm হেডফোন জ্যাকটা বড় লোকদের মতো ওরাও দেন আর কি, দিলে সুবিধা হইতো। তবে IR ব্লাস্টার আছে, আপনি চাইলে STC কন্ট্রোল করতে পারবেন, ওই সুব্যবস্থা থাকছে। এবারে কিন্তু ওরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দিয়েছে, তবে একটু নিচে রাখতে পারে, বিষয়টার সাথে ইউজ টু হতে একটু টাইম লাগবে এই আর কি। এর বাইরে দেখছি মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। আর এখানে যে ডিসপ্লেটা রয়েছে, ডিসপ্লেটাও ভাই জোস। এই ডিসপ্লেটার সাইজ 6.67 ইঞ্চ, OLED প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং 68 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা। ডলবি ভিশন HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং 1800 নিটস পিক ব্রাইটনেস আছে এই ডিসপ্লেতে। রেডমি নোট সিরিজে ফর দ্য ফার্স্ট টাইম এমন কিছু আপনারা দেখছেন নিশ্চয়ই। 446 PPI এর তো ডিসপ্লেটা ভাই জোস। এবং যদি 39K বাজেটে স্মার্টফোন কিনেন, সেই জায়গা থেকে এই ডিসপ্লেটা একদমই সেরা কাতারে থাকবে। অলমোস্ট একুরেট কালার দেয়, টাচ রেসপন্স ভালো, ব্রাইটনেস নিয়ে তো কোনো ইস্যুই নেই। ইনডোর আউটডোর সব জায়গায় খুব ভালো রেজাল্ট করছে এই ডিসপ্লে নিয়ে, আমার কোনো কমপ্লেন নেই। তবে যেহেতু কার মাঝে মধ্যে একটু টাচ হয়ে যাচ্ছিল, এই বিষয়টা আমি লক্ষ্য করছি আর কি। আর এই সুন্দর ডিসপ্লেটাকে আবার প্রোডাকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, ওরা এমনটা দাবি করছে। যদি তাই হয় তাহলে জোস। ক্যামেরা 200 মেগাপিক্সেলের মেইন শুটার HP3, স্যামসাং HP3 রয়েছে এখানে। YS আছে, পরবর্তী শুটার 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের একটি সহকারী ম্যাক্রো সেন্সর, খুব দরকারি জিনিস এটা। তারপরে রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো ডে লাইট কন্ডিশনে 200 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু ভালো শার্পনেস, ইভেন ডিটেল ধরে রাখতে পারছে। আবার আপনি যখন 200 মেগাপিক্সেল মোডে ছবি তুলবেন, সেটাকে চাইলে ক্রপ করেও ব্যবহার করার একদমই উপযোগী। হ্যাঁ, একটু মোটামুটি ক্রপ করে নিয়েও খুব সহজেই ব্যবহার করা যায়। কালার টোনটা আমরা একেবারে ন্যাচারাল দেখছি এমন না, কিছুটা টুইক করে দিচ্ছি, একটু বুস্টেড মনে হয়, ভালো লাগে। ডাইনামিক রেঞ্জটাও এই প্রাইস পয়েন্ট অনুযায়ী আমি ঠিকঠাকই বলবো। শ্যাডো ডিটেলটা মোটামুটি ওকে টাইপের আছে। আর ডিটেলের পরিমাণটা আমরা আসলে একটু ছবির মিডল এরিয়াতে ভালো দেখছি, একটু সাইড এরিয়াতে বা কর্নার এরিয়াতে কিছুটা কম মনে হয়েছে। এর বাইরে ওকে। এই বিষয়টা অবশ্য এই ধরনের ছোট সেন্সরের জন্য একদমই রেগুলার, এটা নতুন কিছু না। যদি লো লাইটের দিকে আমরা যেতে থাকি, সেক্ষেত্রে আমরা যেমনটা দেখছি শার্পনেস ডিটেলের একটু ঘাটতি থাকে, বাট ও মোটামুটি প্রসেস করে ভালো একটা ছবি দেওয়ার ট্রাই করে এবং আমার মনে হয় নাইট পয়েন্ট নিয়েও ওকে থাকার মতো রেজাল্ট পাওয়া যাচ্ছে। দেন আমরা আলট্রা ওয়াইড শুটারটা দেখছি, এইটা আর কি আমার কাছে খুব এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি। মেইন শুটারটা মোটামুটি বেশ ভালোই ছিল, বাট আলট্রা ওয়াইডটা আমার কাছে একদমই অ্যাভারেজ টাইপের লেগেছে, যেটা আমরা মোটামুটি 25K to 28K 30K এর মধ্যেই পেয়ে যাই আর কি। ম্যাক্রো শুটার ডে লাইট কন্ডিশনে ভালো লাইট দিতে পারলে ওকেই টাইপের ছবি দেয়। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো, এটা একটু গ্লো করে, একটু সুন্দর করে দেয়, দেখতে ভালো লাগছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সুন্দর। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি তো ভুলেই গিয়েছিলাম এর পোর্ট্রেট মোডের ব্যাপারটা। পোর্ট্রেট মোডটা কিন্তু এসডি ডিটেকশনে ভালো, মানে সামনের ফোন তো মোটামুটি এসডি ডিটেকশন ভালোই করে বরাবর। তারপর কালার টোনটাও ঠিকঠাকভাবে ধরে রাখতে পারে, ফেসটা হালকা একটু সফট করে দেয়, কিন্তু ওভারঅল দেখতে ভালো লাগতেছে। পোর্ট্রেট মোড ভালো আছে। দেন যদি ভিডিওতে আসি, 4K 30 FPS এর সর্বোচ্চ রেকর্ড করতে পারে এটার ভিডিও। আমি 60 FPS-টা অবশ্যই মিস করছি। এরকম ফোনের সাথে আসলে 60 FPS থাকলে সুবিধা হয়, অনেকেই ব্লগ ট্লগ করেন আর কি, তাদের জন্য সুবিধা হইতো। বাট এটার যে ভিডিও আছে, এটা কিন্তু বেশ স্টেবল। এবং জাস্ট আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, যখন কিনা আপনি কোনো হিউম্যান ফেসের ভিডিও নেবেন, অথবা আপনি যখন কিনা শ্যাডো থেকে লাইটে চলে যাচ্ছেন, ওইটা ব্যালেন্স করতে একটু টাইম লাগে, এক্সপোজার ব্যালেন্স একটু সময় নেয়, কালারটাও তখন কিছুটা এদিক সেদিক করে। এর বাইরে ওকে আছে। ক্যামেরা সেকশনটা 39,000 টাকার একটা স্মার্টফোন অনুযায়ী আমি ডিসেন্ট বলবো, এটা মেনে নেওয়ার মতো ছিল। আর মেইন ক্যামেরাটা এটা ভালো করছে আর কি। দেন যদি আসি পারফরমেন্স সেকশনে, এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Dimensity 7200 Ultra। 7200 আর আলট্রা এর মাঝে আমি না খুব একটা তফাৎ খুঁজে পাই নাই, দুইটা প্রায় সিমিলার
স্যালারি আমার কাছে লাগছে। যাই হোক, ওরা আলট্রা দিছে ভালো। আর এটা র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যায় হচ্ছে গিয়ে 12 এবং 16 জিবি, সেই সাথে স্টোরেজ রয়েছে 256 এবং 512 জিবি। এটা স্টোরেজ টাইপ UFS 3.1, LPDDR5X এর র্যাম রয়েছে। এখন যদি কিনা আমরা একটু প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করি, আই মিন নোট 12 প্রো প্লাস, তাহলে কিন্তু এখানে বেশ বড় রকমের একটা জাম্প দেখবেন। যেমন UFS 2.2 ছিল, এখানে UFS 3.1, LPDDR4X ছিল, এবারে LPDDR5 রয়েছে। আর ইহা রান করতেছে MIUI 14 বেসড অন Android 13। তো লেটেস্ট অপারেটিং সিস্টেমও এখানে আপনি পেয়ে যাচ্ছেন। বাট আমাদের হাতের যে ডিভাইসটা, এটা চাইনিজ ভেরিয়েন্টের, চাইনিজ রম রয়েছে এবং যেমনটা আপনারা দেখছেন বেশ কিছু চাইনিজ অ্যাপও রয়েছে। আমরা যখন এই স্মার্টফোনটা শুরুতে হাতে পাই তখন এতে গুগল টুগলের কিছু ছিল না, আমরা থার্ড পার্টি থেকে এগুলো সব ইনস্টল করে নিয়েছি এবং ইজিলি ব্যবহার করতে পারছি। এখন প্রশ্ন থাকবে সাম ভাই, এটা থেকে তাহলে আমি গুগল ম্যাপস ব্যবহার করতে পারবো, বিকাশ চলবে কিনা, ফুড পান্ডা চলবে কিনা, লোকেশন জনিত কোনো প্রবলেম আছে কিনা? নো ব্রাদার, এটা নিয়ে আপনাকে টেনশন না করলেও চলবে। আমরা এইটা প্লাস এটার যে ছোট ভাই ওইটাও ব্যবহার করছিলাম, আই মিন নোট 13 প্রো যেটা, ওইটা 13ও আছে আমাদের কাছে। তো এর প্রত্যেকটাতেই দেখলাম এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ইজিলি চলছে, রেগুলার কাজ, বাস অ্যাপ ওপেন ক্লোজ টাইম, মাল্টিটাস্কিং, এভরিথিং ইজিলি হ্যান্ডেল করতে পারছে এই স্মার্টফোনটা। একদমই মোটামুটি হাই মিড রেঞ্জ বাজেট বা আপনি বলতে পারেন ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইস থেকে যে ধরনের আপনি পারফরমেন্স আশা করেন ওইটা ডেলিভার করতে পারবে। ইভেন এই ফোনটা না গরমও হয় না খুব একটা। এই প্রসেসরটা ব্যাটারি ব্যাকআপও ভালো দিচ্ছে, মানে প্রসেসরটা ব্যাটারি ব্যাকআপ ভালো দিচ্ছে মিনস এটা ব্যাটারি কম বার্ন করছে। তো এই সমস্ত জায়গাগুলো ভালো ছিল, মাল্টিটাস্কিং, ইভেন এইটার র্যাম ম্যানেজমেন্টও আমরা ভালো পেয়েছি। আর যদি চাইনিজ ভ্যারিয়েন্টটা কিনেন, কিছু মানে আজাইরা অ্যাপ্লিকেশন আছে, এগুলোকে আনইনস্টল করে নিলে ভালো হবে আর কি, এগুলো প্রয়োজন নেই আপনার, আমি শিওর। গেমিংয়ের কথা বলতে গেলে এটা দিয়ে আমরা পাবজি ট্রাই করছেন। পাবজির ক্ষেত্রে দেখলাম এটা স্মুথ এক্সট্রিমে প্লে করা যায়, আবার HDR আলট্রাতেও সর্বোচ্চ আপনি প্লে করতে পারবেন, বাট স্মুথ এক্সট্রিমে আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। একদম লং রানেও ফোনটা খুব বেশি হিট জেনারেট করছিল না, মানে স্ট্যান্ডার্ড এটা ঠিক আছে, পারফরমেন্সও ড্রপ করছিল না, তখন কিন্তু স্টেবল একটা পারফরমেন্সই ধরে রাখতে পারছে। পাশাপাশি আমরা জেনশন ইম্প্যাক্ট খেলছিলাম, এছাড়াও কয়েকটা গেম টেম প্লে করা হয়েছে, সবগুলো থেকে স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট পেয়েছি। আই মিন যদি কিনা আপনার বাজেটটা হয়ে থাকে 38 to 45K এর মধ্যে, তাহলে এই বাজেটের এটা একেবারে ভালো একটা পারফরমেন্স দেওয়ার মতো ক্ষমতা রাখছে এবং আপনি সন্তুষ্ট থাকবেন, একটু শিওর থাকেন। এখন কথা হলে আমি আরেকটু বাজেট বাড়ালে কি পাইতে পারি? আরেকটু বাজেট বাড়ালে আরেকটু বেটার চিপ পাবেন, যেমন ধরেন আইকিউর ফোন টোন রয়েছে, ওগুলোতে আরেকটু বেটার কিছু পাওয়া সম্ভব, এই জন্যই বললাম আর কি। অলরাইট, পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট আছি। এটাতে স্পিকার রয়েছে আসলে দুইটা স্টেরিও সাউন্ড দেয়, এইটার ভলিউমটা একটু বেশি, এটা একটু কম, বাট বেশ স্টেরিও একটা সাউন্ড তো পাওয়া যায়, ভালোই লাগে। আর সাউন্ড কোয়ালিটিও ভালো, কোনো ধরনের ডিস্টরশন পাইনি আমরা ফুল ভলিউমে। এয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো প্রবলেম ফেস করতে হয়নি এই স্মার্টফোনে। 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং এইটাতে কিন্তু 120 ওয়াটের চার্জিং সিস্টেম। ব্রিকটা আপনি পেয়ে যাবেন বক্সেই, ওরা গরিব না, সবার মতো ওরকম না, ওটা দিয়ে দিছে আর কি। ওটা দিয়ে ফুল চার্জ করতে 0 to 100% করতে সময় লাগছিল প্রায় 21 মিনিটের কাছাকাছি। খুবই দ্রুত চার্জ করা যায় এই স্মার্টফোনটিকে এবং ব্যাকআপও ভালো। 120 হার্জ অন রেখে এই স্মার্টফোন থেকে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন একদিন একদম ইজিলি। আর এটার এখন নেগেটিভ যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলোতে আসলে ইমপ্রুভমেন্টের সুযোগ থাকতে পারতো বলে আমার মনে হয়, যেমন ধরুন এটার ডিসপ্লেটা সব দিক থেকে ভালো আমি দেখছি, বাট এখানে না শুধুমাত্র আপনি 120 হার্জ আর 60 হার্জে নিতে পারবেন। 90 হার্জটা থাকলে আমি আরেকটু খুশি হয়ে যেতাম, 3.5mm হেডফোন জ্যাকটা থাকলে আরেকটু বেশি খুশি হইতাম। তারপরে আলট্রা ছোটটা তার একটা ইমপ্রুভমেন্ট থাকতে পারতো, মানে হয়েছে কি আমাদের তো বেশি বেশি চাওয়ার স্বভাব এখন, সেই কারণে হয়তো চেয়ে ফেলছি। কিন্তু যদি মার্কেটের অন্যান্য ডিভাইসের সাথে কম্পেয়ার করেন, ইভেন এইটার ছোট ভাইয়ের সাথে ওইটার প্রাইস আর এইটার প্রাইস যদি হিসাব করেন তাহলে কিন্তু খুব কাছাকাছি, এবং এইটা খুব ভালো একটা প্রাইসিংয়ে কিন্তু দিচ্ছে SMS গ্যাজেট। 39,000 টাকা আমার মনে হয় এটা একটা গুড ডিল, আপনারা চয়েস করতে পারেন। আর দাম যদি আরও কিছুটা কমে দেন তো আরও ভালো হয়। আপনাদের কাছে কেমন লাগছে এই ডিভাইসটা সেটা কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওর শুরুতে আমি কিছু কথাবার্তা বলছিলাম যে রেডমি নোট সিরিজটাকে আমরা চিনতাম ওইভাবে যে ওরা ফোন তৈরি করবে লাইক 20K থেকে 30K এর মধ্যে বা আরেকটু নিচেই হবে, কিন্তু সেই জায়গাটা আর নেই। এখন কিন্তু ডিভাইডে এটা হাই মিড রেঞ্জের মধ্যে চলে আসছে, ওই জায়গাটা আর ধরে রাখতে পারেনি। এখন ওই জায়গায় এসে যেটা অফার করছে সেটা ডেফিনেটলি খারাপ না, বাট সেই আগের জায়গাটায় আর নেই, ওটাই আমি বুঝতে চেয়েছি। তো ভাই ব্রাদার, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, হ্যাঁ অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।